হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ইভেন যারা বিএসসি ছিল তাদের এক্সামে অনেক কি হেল্প হয়েছে আমার এই ভিডিওগুলো, সাহায্য হয়েছে ডিউরিং এক্সাম যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আর কিছু কিছু কোয়েশ্চেন তো হুবহু তাদের পেপারে দেখতে পেয়েছেন। তো আজকে এগেইন আমি একটা নতুন টপিকের উপর নিয়ে এসেছি ভিডিও, যা আপকামিং ডাব্লিউবি এইচআরবি জিএনএমদের ব্যাপারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর তার সাথে বলবো যারা যারা বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ কিছুদিন বাদেই আপনি শর্ট লিস্টেড হবেন আর ইন্টারভিউর জন্য ফেস করবেন। আর যখন ইন্টারভিউ ফেস করবেন তখন কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো যারা যারা এখনো ভাবছেন, যারা পরীক্ষা দিয়ে এসছেন, ভাবছেন যে আমি সিলেক্টেড হব কিনা, দেন আপনারা স্টার্ট করবেন, তাহলে বলবো এটা একটা ভুল ডিসিশন। তো রেজাল্টের জন্য ওয়েট না করে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন, যেন পরে না বলতে হয় ইস আগে থেকে যদি আমি প্রিপারেশন নিতাম তাহলে হয়তো বা ইন্টারভিউটা ভালো হতো। ফাইন। তো ইন্টারভিউর জন্য আপনাকে এই ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে হবে, যেখান থেকে আপনি মোর অ্যান্ড মোর নলেজ গেইন করতে পারবেন। অ্যান্ড আজকের টপিক টিউবারকুলোসিস মানে টিবি নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং খুব ডিটেইলি আমি ডিসকাস করব আপনাদের সামনে, একদম অ্যাড টু দ্যাট লাস্ট। আজকের এই ভিডিওর পর কারোর কোনদিন মনে হবে না যে টিবি বা টিবি ড্রাগ নিয়ে কোনো কনফিউশন। নার্ভ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ভিডিওতে আপনাদের বলতে যাচ্ছি। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে একখানা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই একটা সাবস্ক্রাইব করে দিন, আর তার সাথে বেল আইকন প্রেস করবেন যেন ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যায় যখনই আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ওকে ফাইন, চলুন টাইম ওয়েস্ট না করে স্টার্ট করি আজকের ভিডিও। সেটা হচ্ছে টিবি। টিবির ফার্স্ট কোয়েশ্চেন, টিউবারকুলোসিস কজড বাই, মানে টিউবারকুলোসিস কিসের দ্বারা হয়। ফাইন। কে রেসপন্সিবল ফর টিবি বা টিউবারকুলোসিস? সোজা শব্দ, সেটা কি ভাইরাস, নাকি ফাঙ্গাস, নাকি ব্যাকটেরিয়া, নাকি প্যারাসাইট? সবাই জানেন। তো তার উত্তরের মধ্যেই, তার কোয়েশ্চেনের মধ্যে উত্তর রয়েছে। তো টিউবারকুলোসিসের জন্য রেসপন্সিবল কে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম মানে ব্যাকটেরিয়া। তো উত্তর কি হবে? ব্যাকটেরিয়া উত্তর। ওকে, চলুন সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন। দ্য প্রাইমারি স্ক্রিনিং অফ টিবি ইনফেকশন ইজ চেস্ট এক্সরে, নাকি স্পুটাম কালচার, নাকি মান্টু টেস্ট, নাকি সিবিনেট? মানে প্রাইমারি টিবিকে ডিটেক্ট করার জন্য, ডায়াগনোস করার জন্য প্রাইমারি স্ক্রিনিং টেস্ট কি হয়? তো সেটা হবে মান্টু টেস্ট। ওকে, এখন হচ্ছে অনেকেই প্রনাউন্সিয়েশন করে থাকেন যে মন্টক্স টেস্ট, তো আজকের পর চেঞ্জ করে নিন, ইজ এ মান্টু টেস্ট। ওকে, মন্টক্স টেস্টও বলতে পারেন, নো ইস্যু। তো মান্টু টেস্ট কি করে করা হয় আর কিভাবে রিড করা হয়? ফার্স্ট অফ অল হচ্ছে মান্টু টেস্টে কি ইউজ করা হয়? প্রোটিন পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, পিপিডি। ওকে, পিপিডি সলিউশন নেওয়া হয় বা মেডিসিন নেওয়া হয়, সেটা হাতের এই জায়গাতে ইনজেক্ট করা হয় ইন্টারডার্মালি করে, সেটাকে পেন দিয়ে মার্ক করে ডেট অ্যান্ড টাইম লিখে দেওয়া হয়। ইভেন পেশেন্টকে বা ভিকটিমকে বলা হয় যেন উনি 3 দিন চান না করেন, বা 3 দিন যদি চান করেনও যেন এই হাতটা, এই জায়গাটা না ভেজায়। কেন? যদি সরি, যদি পেনের দাগটা উঠে যায় তাহলে স্টাডি করতে ভীষণ ডিফিকাল্ট হবে, ইটস ভেরি ডিফিকাল্ট টু জাজ। ওকে, তো কি দেওয়া হয়? প্রোটিন পিউরিফাইড ডেরিভেটিভ। ওকে, চলুন নেক্সট আরও পড়বো এই বিষয়ে। দেন মান্টু টেস্ট ইউজুয়ালি ইউজ হুইচ সাবস্টেন্স, জাস্ট এখনই বললাম, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, পিপিডি। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। ইজ দ্য মান্টু টেস্ট ইজ রিড আফটার, কতদিন পর রিড করা যায়? তো আমি কি বলেছিলাম 3 দিন, তো সেটা 12 আওয়ার্স হবে না, 24 আওয়ার্স হবে না। তো এখানে দিয়েছে 48 আওয়ার্স টু 72 আওয়ার্স। তো মান্টু টেস্টের রেজাল্ট আসতে বা স্টাডি করতে ওই জায়গাটা কতদিন সময় লাগে? 48 আওয়ার্স টু 72 আওয়ার্স পর্যন্ত টাইম লাগে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য কি দ্য ইন ডিউরেশন মোর ইকুয়াল, মানে 10 বা 10-এর বেশি ইন মান্টু টেস্ট ইন্ডিকেট, মানে মান্টু টেস্ট করা হয়েছে আর যেখানে পেন দিয়ে দাগ করা হয়েছিল সেখানে 10 বা তার চেয়ে বেশি
কি দেখা গেছে, ঠিক আছে। তো সেখানে তার মানে কি, আমি স্টাডি করে নিয়েছি 10 mm বা তার বেশি পেয়েছি, সেটা কি নেগেটিভ টিবি নাকি অ্যাক্টিভ টিবি নাকি টিবি ইনফেকশন নাকি এমডিআর টিবি? তো উত্তর কি হবে? উত্তর চলুন দেখে নিই, সেটা হচ্ছে টিবি ইনফেকশন। তো যারা নর্মাল পার্সন, ওকে, যা তো যারা নর্মাল পার্সন তাদের ক্ষেত্রে কি হবে, টিবি 10 mm বা তার চেয়ে বেশি হলে ইজ পজিটিভ। কিন্তু এখানে শব্দ একটা আছে কিন্তু, কিন্তু যদি ইমিউনি কম্প্রোমাইজ পেশেন্ট হয়, লাইক এইডস পেশেন্ট, এইচআইভি পেশেন্ট, সিফিলিস, গনিরে, এই ধরনের ইমিউনি কম্প্রোমাইজ পেশেন্ট যদি হয়, তাহলে কি হবে, 5 বা তার বেশি, এখানে যে 10 লেখা আছে সেই জায়গায় 5 বা তার বেশি হলেই সেই ভিকটিম বা সেই পেশেন্ট ইজ পজিটিভ। কাদের ক্ষেত্রে? যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। The gold standard diagnostic test for pulmonary tuberculosis বা টিবি is the chest x-ray নাকি মান্টো টেস্ট নাকি স্পুটাম মাইক্রোস্কোপি নাকি ইএসআর? তো গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক, তো উত্তর কি হবে? স্পুটাম মাইক্রোস্কোপি। এখন সেম একটা কোয়েশ্চেন ইএসআইসিতে এসেছিল লাস্ট ইয়ার, সেটা হচ্ছে জিজ্ঞেস করেছে যে কারোর স্পুটাম কালচার চেক করা হয়েছে অ্যান্ড তাকে পজিটিভ পাওয়া গেছে, তাহলে কি আমরা তাকে সেই পেশেন্টকে পজিটিভ হিসেবে ক্যালকুলেট করব নাকি অ্যাগেন রিস্যাম্পেল পাঠাবো? আর যদি রিস্যাম্পেল পাঠানো হয় তাহলে কতবার রিস্যাম্পেল পাঠাতে হবে? তো উত্তর খুব সহজ ছিল অ্যান্ড ভীষণ ডিফিকাল্টও ছিল, সেটা হচ্ছে 3বার। স্পুটাম কালচার যদি পরপর 3 টাইমস পজিটিভ হয় তাহলেই সেই পেশেন্টকে আমরা টিবি পজিটিভ বলে ডায়াগনোস করে থাকি। ওকে, এখনো অনেকেই রয়েছেন যারা প্রাইভেট বা গভর্নমেন্টে রয়েছেন, বলবেন যে না আমাদের তো এখান থেকে একবার চেক করি, যদি পজিটিভ হয় মেডিসিন স্টার্ট হয়ে যায়। সে অ্যাজ পার কনসালটেন্ট স্টার্ট হতেই পারে, কিন্তু অ্যাজ পার গাইডলাইন্স অনুযায়ী 3 টাইমস আপনাকে কি করতে হবে? স্পুটাম কালচার করতে হবে। আর আপনাকে যদি পরীক্ষার হলে জিজ্ঞেস করে তাহলে উত্তর কিন্তু 3 টাইমসই লিখতে হবে। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। সিভিনেট, সিভিনেট ইজ ইউজ টু ডিটেক্ট, সিভিনেট কি ডিটেক্ট করতে সাহায্য করে? টিবি অনলি, শুধু কি টিবি নাকি ড্রাগ সেন্সিটিভিটি অনলি নাকি টিবি অ্যান্ড রিফাম্পিসিন রেসিস্ট্যান্ট নাকি ল্যাটেন্ট টিবি? তো কি টিবি বা কি ডিটেক্ট করার জন্য সিভিনেট করা হয়? তো উত্তর হচ্ছে টিউবারকুলোসিস, মানে টিবিকে ডিটেক্ট করার জন্য, তার সাথে রিফাম্পিসিন, রিফাম্পিসিন হচ্ছে টিবির একটা ড্রাগ। ঠিক আছে, সবগুলো ড্রাগ আমি জাস্ট নেক্সট কোয়েশ্চেনগুলোতেই ডিটেইলি ডিসকাস করব। তো রিফাম্পিসিন তার মধ্যে একটা ড্রাগ, সেটা রেসিস্ট্যান্ট আছে কিনা চেক করার জন্য কি করা হয়? সিভিনেট করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, 8 নাম্বার কোয়েশ্চেন। হুইচ ড্রাগ ইজ ব্যাকটেরিওসাইডাল অ্যাগেন্স্ট টিবি? ব্যাকটেরিওসাইডাল কোন ড্রাগ? ইথাম্বুটাল নাকি আইসোনিয়াজিড নাকি পাইরোডক্সামাইড নাকি অ্যাবাবল? তো টিবি ড্রাগ কটা রয়েছে? টোটাল 5টা রয়েছে। কি কি? এক হচ্ছে ইথাম্বুটাল, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, দেন আইসোনিয়াজিড, দেন পাইরোডক্সামাইড, দেন রিফাম্পিসিন, জাস্ট আগের কোয়েশনই ছিল, অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিন। তো 5টা ড্রাগ, 5টা ড্রাগের মধ্যে এখানে 3টে ড্রাগ দেওয়া হয়েছে, বলেছে যে এই 3টে ড্রাগের মধ্যে সবগুলো কি ব্যাকটেরিওসাইডাল না এর মধ্যে যে কোনো একটা ব্যাকটেরিওসাইডাল? তো উত্তর কি হবে? অল অফ দিস অ্যাবাভ। তো টোটাল 5টা ড্রাগের মধ্যে 4টে ড্রাগ ব্যাকটেরিওসাইডাল। কি কি? ইথাম্বুটাল, আইসোনিয়াজিড, পাইরোডক্সামাইড অ্যান্ড রিফাম্পিসিন। এই 4টে ড্রাগ ব্যাকটেরিওসাইডাল, মানে ব্যাকটেরিয়াকে কিল করে। আর একমাত্র হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন ইজ কি? ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে ফাইন, চলুন ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলোস ড্রাগ ইজ ইনক্লুড অল অ্যাকসেপ্ট, একটা ছাড়া সবগুলো কি টিউবারকুলিন ড্রাগ, ফার্স্ট লাইন অফ ড্রাগ। সেটা কি আইসোনিয়াজাইড নাকি রিফাম্পিসিন নাকি ইথাম্বুটাল নাকি লিভোফ্লক্সিসিলিন? তো উত্তর একটাই, লিভোফ্লক্সিসিলিন কি অ্যান্টি টিউবারকুলোস ড্রাগ নয়। ওকে চলুন নেক্সট কোয়েশ্চেন বলেছে 10 নম্বর কোয়েশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টি টিউবারকুলোস ড্রাগ ইজ, মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ কি? সেটা কি ইথাম্বুটাল নাকি পাইরাডক্সামাইড নাকি পাইরাজিনামাইড নাকি রিফাম্পিসিন নাকি স্ট্রেপ্টোমাইসিন? তো উত্তর কি হবে? জাস্ট একটু আগে আমরা বলেছিলাম না যে সিভিনেট কেন করা হয়, সেটা রিফাম্পিসিনের রেসিস্ট্যান্ট আছে কিনা
তার একটাই রিজন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিটিউবুলার ড্রাগ ইজ দ্য রিফাম্পিসিন। ওকে, আর রিফাম্পিসিন যে পেশেন্টকে দেওয়া হয় তার সাইড এফেক্ট কী হয়, তার ইউরিন অ্যান্ড টিয়ার ইজ দ্য রেড কালার দেখা যায়। ওকে, তো সেটা নর্মাল সাইড এফেক্ট, ঠিক আছে। তো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে কোনো একজন পেশেন্ট টিউবারকুলিন পেশেন্ট রিফাম্পিসিন কন্টিনিউয়াসলি নিচ্ছে, তাহলে তার ইউরিন বা টিয়ার কালার কি হবে? তো সোজা উত্তর রেড কালার ইউরিন দেখা যাবে। ওকে, চলুন নেক্সট, মেজর সাইড এফেক্ট অফ আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইড ওয়ান অফ দ্য টিবি ড্রাগ, তো তার সাইড এফেক্ট কি? ওটোটক্সিসিটি নাকি হ্যাপাটোটক্সিসিটি নাকি কি অপটিক নিউরাইটিস নাকি নেফ্রোটক্সিসিটি? তো উত্তর কি হবে? উত্তর আমরা সবাই জানি বা অনেকেই জানি না। আইসোনিয়াজাইডের একটাই উত্তর হবে, সেটা হচ্ছে হ্যাপাটোটক্সিসিটি। আইসোনিয়াজাইডকে আইএনএইচ বলা হয়, ঠিক আছে। তো আইএনএইচ এর ফার্স্ট হচ্ছে আই দিয়ে হচ্ছে আয়রন অ্যাকুমুলেশনের প্রবলেম হয়, দেন সেকেন্ড হচ্ছে নিউরোটক্সিসিটি হয়, অ্যান্ড থার্ড ইজ দ্য হ্যাপাটোটক্সিসিটি বা হ্যাপাটাইটিস দেখা যায়। ওকে, ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। পাইরাডক্সিন, পাইরাডক্সিন বা ভিটামিন B6, ভিটামিন B6 এর আরেক নাম হচ্ছে পাইরাডক্সিন। আর যদি মেডিসিন ফর্মে যান তাহলে ব্যানাডন। ব্যানাডন মানে হচ্ছে ভিটামিন B6 এর ট্যাবলেট ফর্ম মেডিসিন। ওকে, ইজ গিভেন উইথ আইসোনিয়াজেড টু প্রিভেন্ট। আইসোনিয়াজেড মেডিসিন, আইসোনিয়াজেড কি ড্রাগের ওয়ান অফ দ্য ড্রাগ, কিসের? টিবি ড্রাগ। তার সাথে কেন দেওয়া হয়? অ্যানিমিয়ার জন্য নাকি পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য নাকি হ্যাপাটাইটিসের জন্য নাকি অপটিক নিউরাইটিসের জন্য? তো নোট ডাউন করে রাখবেন, আমি ডিসকাস করছি এটা ডিটেইলি। যখনই কোনো পেশেন্টকে আইসোনিয়াজাইড কি করা হয়, অ্যাডমিনিস্ট্রেট করা হয় বা প্রেসক্রাইব করে, তার সাথে ব্যানাডন প্রেসক্রাইব করে থাকি। কত এমজি? 40 এমজি। ওকে, 40 এমজি কতদিন খেতে হবে? সেই পেশেন্টকে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 9 to 10 মান্থ কি খেতে হবে? ব্যানাডন খেতে হবে। কেন খেতে হবে? এখন হচ্ছে কেন, তার কারণ হচ্ছে পাইরাডক্সামাইড মানে আইসোনিয়াজাইড যখনই বডিতে অ্যাডমিনিস্ট্রেট করা হয় পেশেন্টে, আইসোনিয়াজাইড কি করে বডিতে যেয়ে ভিটামিন B6 কে ব্রেকডাউন করে। ফাইন, তো ভিটামিন B6 এ ব্রেকডাউন করে বলেই পেশেন্টকে কি করা হয়, এক্সট্রা করে ভিটামিন B6 দেওয়া হয়। এখন হচ্ছে যদি ব্রেকডাউন হয় তাহলে কি হবে? ব্রেকডাউন হলে ভিটামিন B6 কমে যাবে, আর তার ফলে পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। পেরিফেরাল নিউরোপ্যাথি মানে হচ্ছে হাত বা পা এর পাতাগুলো মনে হবে বার্নিং সেন্সেশন, লাইক ধরুন যারা রান্না টান্না করেন, লঙ্কা যদি হাতে লেগে যায় যেমন জ্বালা করে, সেম জ্বালা করবে কন্টিনিউয়াসলি। যদি জ্বালা করে তার মানে ধরে নিতে হবে সেই পেশেন্টের B6 ডেফিসিয়েন্সি রয়েছে। ওকে, সেই কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে। তো পাইরিডক্সামাইড কেন দেওয়া হয়? পেরিফেরাল নিউরোপ্যাথিকে ডিক্রিজ করার জন্য। আর কেন? তার কারণ হচ্ছে আইসোনিয়াজাইড কি করছে, ভিটামিন B6 কে ব্রেকডাউন করছে। ওকে, ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, 13 নাম্বার কোয়েশ্চেন, সাইড এফেক্ট অফ ইথাম্বুটল। তো সাইড এফেক্ট অফ ইথাম্বুটল ইজ দ্য হিয়ারিং লস নাকি অপটিক নিউরাইটিস নাকি লিভার ড্যামেজ নাকি স্কিন রেশেস? তো ইথাম্বুটল এর সাইড এফেক্ট মনে রাখার একটা ইজি শব্দ, সেটা হচ্ছে ইথাম্বুটলের রয়েছে, আর হচ্ছে আই এর ফার্স্ট লেটার ই। তো ইথাম্বুটল সবসময় আইকে এফেক্ট করে, তার মানে অপটিক নিউরাইটিস হবে। ফাইন, এখন হচ্ছে কি করে করবে? তো ইথাম্বুটল কি করে? ইথাম্বুটল সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, অপটিক নার্ভকে ড্যামেজ করে। ফাইন, যখনই ইথাম্বুটল অ্যাডমিনিস্ট্রেট করা হয় তখন সে কি করে, বডিতে যেয়ে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভকে ড্যামেজ করে, যার ফলে অপটিক নিউরাইটিস হয়। ফাইন, চলো 14 নাম্বার কোয়েশ্চেন, রিফাম্পিসিন কজেস হুইচ ডিসকালারেশন, যেটা আমি বলেছিলাম ফার্স্টে। তো রিফাম্পিসিন কি কালার? রেড অরেঞ্জ কালার ইউরিন অ্যান্ড টিয়ার দেখা যায়। ফাইন, 15 নাম্বার কোয়েশ্চেন, রিফাম্পিসিন কজ হুইচ, অলরেডি বলা হয়ে গেছে। 15 নাম্বার কোয়েশ্চেন, ড্রাগ কজেস ওটোটক্সিসিটি। ওটোটক্সিসিটি, ওকে, ইন টিবি ট্রিটমেন্ট ইজ, টিবি ট্রিটমেন্টের মধ্যে ওটোটক্সিসিটি হচ্ছে, সেটা কোন ড্রাগের কারণে? সেটা কি ইথাম্বুটলের কারণে? না, ইথাম্বুটল আইএ হয়, বাস ক্যান্সেল। আইসোনিয়াজিন নাকি স্ট্রেপ্টোমাইসিন নাকি রিফাম্পিসিন? না, রিফাম্পিসিনও হবে না, তার কারণ হচ্ছে তার কি হয়, রেড কালার ইউরিন হয়ে গেছিল। আইসোনিয়াজিন কি করে? সে ভিটামিন B6 এ ব্রেকডাউন করে, তো ভিটামিন B6 ডেফিসিয়েন্সি হয়, তার সাইড এফেক্ট। তো কি রয়ে গেছে অপশন বাকি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। তো
তো স্ট্রেপ্টোমাইসিন কি করে কাজ করে বডিতে বা ওটোটক্সিসিটি কি করে করে সেটা হচ্ছে পয়েন্ট। তো স্ট্রেপ্টোমাইসিন যখন অ্যাডমিনিস্ট্রেট করে সে কি করে, সে 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভকে ড্যামেজ করে, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভকে কি করে ড্যামেজ করে, সেটাকে অডিটরি নার্ভ হিসেবেও আমরা চিনে থাকি। অডিটরি নার্ভ 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। ওকে, তো যখনই 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভকে ড্যামেজ করে পেশেন্টের কি হয়, পেশেন্টের ওটোটক্সিটি হয়, তার মানে হচ্ছে কানে ডেফনেস হয়ে যায় বা শোনা বধির হয়ে যায়, শুনতে পায় না। ফাইন। আর স্ট্রেপ্টোমাইসিন ডিউরিং প্রেগনেন্সিতে ইজ দ্য অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেট। কেন? তার কারণ হচ্ছে ডিউরিং কিসে, প্রেগনেন্সিতে যদি স্ট্রেপ্টোমাইসিন দেওয়া হয়, যে বেবি রয়েছে, যে ফিটাস রয়েছে, তার 8 ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ হয়ে যাবে, যার ফলে যখনই সে বার্থ হবে, ভূমিষ্ঠ হবে, ঠিক আছে, তখন সে কানে শুনতে পাবে না, ডেফনেস হয়ে জন্ম হবে। সেই কারণে টোটালি কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং কি, প্রেগনেন্সি। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন। ডিউরেশন অফ স্ট্যান্ডার্ড টিবি ট্রিটমেন্ট, ড্রাগ সেন্সিটিভিটি টিবি। যে ড্রাগ সেন্সিটিভিটি টিবি রয়েছে, সেই টিবিগুলো মানে যে ড্রাগগুলো সেন্সিটিভ রয়েছে সেগুলোই তো দেবো, তো সেগুলো কতটা ডিউরেশনের জন্য দেব। ঠিক আছে, এই ভিডিও শেয়ার করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত শেয়ার বা সাবস্ক্রাইব করেনি, এখনই একটা সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আশা করি আমার ভিডিওর এক্সপ্লেনেশন আমি চেষ্টা করছি পুরো এক্সপ্লেন করতে, কোথায় কি প্রবলেম হচ্ছে বা কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে বা কোন টপিকের উপর, যে কোনো টপিকের উপর হতে পারে। যদি মনে করেন যে এখনও উইক, তাহলে আমাকে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে ইমিডিয়েটলি আমি নেক্সট ভিডিও তার উপর নিয়ে আসবো। ওকে, আর হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে। যদি ভিডিও ভালো লাগে, আপনাদের একটা কমেন্ট এক একটা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। আমি চেষ্টা করবো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আর নলেজেবল প্লাস কোয়ালিটি বেসড ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসার। ওকে, তাহলে চলুন, এর উত্তর কি হবে, 3 মান্থ নাকি 4 মান্থ নাকি 6 মান্থ নাকি 9 মান্থ? তো উত্তর হবে 6 মান্থ। 6 মাসের জন্য দেওয়া হয় ডট থেরাপি দ্বারা। ওকে, চলো 17 নাম্বার কোয়েশ্চেন। এমডিআর-টিবি। এমডিআর-টিবির ফুল ফর্ম কি? মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি ইজ রেসিস্ট্যান্ট টু অ্যাট লিস্ট, মানে কমপক্ষে হলো, অ্যাটলিস্ট মানে হচ্ছে কমপক্ষে। ঠিক আছে, অ্যাটলিস্ট। তো এমডিআর-টিবি রেসিস্ট্যান্ট কখন বলবো, যখন অ্যাটলিস্ট কোন ড্রাগের উপর, আইসোনিয়াজিড ড্রাগের উপর রেজিস্ট্যান্ট হবে, নাকি রিফাম্পিসিনের উপর রেজিস্ট্যান্ট হবে, নাকি আইসোনিয়াজিড অ্যান্ড রিফাম্পিসিন দুটোর উপরই, নাকি অল দ্য 5 লাইন ড্রাগ মানে 5টা ড্রাগের উপরই? তো উত্তর কি হবে? উত্তর দ্য সি, আইসোনিয়াজিড অ্যান্ড রিফাম্পিসিন। যদি আমরা আইসোনিয়াজিড অ্যান্ড রিফাম্পিসিন কোনো পেশেন্টের উপর কি থাকে, রেসিস্ট্যান্ট থাকে, তাহলে ধরে নিতে হবে সে এমডিআর-টিবি। আর এমডিআর-টিবি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস টিবি টু ট্রিট দ্য পেশেন্ট। ওকে, পেশেন্টকে ট্রিট করার জন্য ভীষণ ভীষণ ডিফিকাল্ট অ্যান্ড ভীষণ টাফ হয়ে দাঁড়ায় যখনই আইসোনিয়াজিড অ্যান্ড রিফাম্পিসিন রেসিস্ট্যান্ট থাকে। নেক্সট কোয়েশ্চেন, ডট স্ট্যান্ডার্ড ফর ডিরেক্ট ওরাল টিবি সিস্টেম, নাকি ডিরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট শর্টকাট কোর্স, নাকি ড্রাগ অবজার্ভ থেরাপি সিস্টেম, নাকি ডিরেক্ট অবজেক্ট টিবি স্কিম? উত্তর কি হবে? তো ডটস থেরাপি বা ডট স্ট্যান্ড ফর মানে ডটসের কি পুরো নাম, ঠিক আছে, সেটা হবে ডিরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। শর্ট কোর্সের জন্য ডিরেক্টলি কি করা হবে, অবজার্ভ করা হবে। উত্তর 19 নাম্বার কোয়েশ্চেন। বিসিজি ভ্যাকসিন প্রোটেক্ট মেনলি অ্যাগেনস্ট, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় অ্যাট বার্থ পেশেন্টকে, তো কোন টিবিকে প্রিভেন্ট করার জন্য? সেটা কি পালমোনারি টিবিকে, নাকি এমডিআর টিবিকে, নাকি সিভিয়ার চাইল্ডহুড টিবিকে, তো নাকি ল্যাটেন্ট টিবিকে? তো একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে বিসিজি কখন দেওয়া হয়? বিসিজি অ্যাট বার্থ দেওয়া হয়, ঠিক জন্মের পর। তো জন্মের পর যদি দিয়ে থাকে তাহলে উত্তর এখানে একটাই রয়েছে, সেটা হচ্ছে সিভিয়ার চাইল্ডহুড কি
টিবি, সিভিয়ার চাইল্ডহুড টিবিকে প্রিভেন্ট করার জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে গেলে, ঠিক আছে? এক একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে বুস্টার ডোজ হিসেবে এটিপি জেনারেট হবে আমার বডিতে এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। ওকে, চলুন লাস্ট কোয়েশ্চেন এই এপিসোডের। অ্যান্ড কোয়েশ্চেন হচ্ছে, হুইচ টেস্ট কনফার্ম টিবি ট্রিটমেন্ট রেসপন্স? ঠিক আছে, কোন টেস্ট কনফার্ম করে টিবি ট্রিটমেন্ট রেসপন্সের জন্য? সেটা কি মান্টু টেস্ট, ইএসআর, নাকি স্পুটাম এক্সামিনেশন, নাকি চেস্ট অস্কালটেশন? তো উত্তর কি হবে? চলুন দেখিনি। সেটা হচ্ছে স্পুটাম এক্সামিনেশন। স্পুটাম এক্সামিনেশন করেই বোঝা যাবে যে সেই যে পেশেন্টকে টিবি ড্রাগ দেওয়া হচ্ছিল সেটা এফেক্টিভ কিনা, সেই মেডিসিন পেশেন্টের উপর কাজ করছে কিনা সেটা এক্সামিন করবে। কিসের উপর বেস করে? স্পুটাম এক্সামিনেশনের উপর বেস করে। ঠিক আছে, চলুন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাগেন বলছি, জিএনএমদের এই ভিডিও থেকে একটা কোয়েশ্চেন আসার চান্সেস রয়েছে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর পড়াশুনো করুন, খুব জোর পড়াশুনো করুন, যেন 31 তারিখ আর 1 তারিখের ব্যাপারে বসে আপনাকে ভাবতে না হয় যে কেন একটু পড়াশুনো করিনি। আর যারা বিএসসি অ্যান্ড বেসিক যারা এক্সাম দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আমি কাট অফ অলরেডি ভিডিও আপলোড করেছি, দেখতে পারেন কত কাট অফ থাকবে আপনাদের জন্য। আর হচ্ছে ইন্টারভিউর জন্য এখন থেকেই প্রিপারেশন নিন, ঠিক আছে, যেন পরে পস্তাতে না হয় যে একটু আগে থেকে যদি আমি প্রিপারেশন নিতাম ইন্টারভিউর জন্য, হয়তো আমি WBHRB ক্র্যাক করে যেতে পারতাম। ঠিক আছে, তো শর্ট লিস্ট আপনারা সবাই হবেন, তো পড়াশোনা সবাই কি করতে হবে। ঠিক আছে, চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।